যেটা 28 সেপ্টেম্বর যে মানে আমাদের সিবিআই এর রিপোর্ট যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে আছে, তার মধ্যে এই সংখ্যাগুলো কম বেশি সবই আছে, অনেকটাই মিলে যাবে। তার মধ্যে কিছুটা আমাদের তথ্য, কিছুটা অবশ্যই ওরা ওএমআর এর যে তথ্য দিয়েছেন। এছাড়া অতিরিক্ত আমরা যেটা দিয়েছি অবশ্যই সেটা হচ্ছে এটা আমরা দিয়েছি ওই 20 ডিসেম্বরের এভিডেভিটের সঙ্গেই। 20 ডিসেম্বর এটা আলাদা করে বলছি কারণ এটার কেসটা একটু আলাদা। 3-8-20 এটাও স্বতঃপ্রণোদিত হয়ে আমি মহামান্য আদালতকে জানিয়েছিলাম যে 3রা আগস্ট 2020 এক্সপায়ারি অবশ্যই তখন হয়ে গেছে। তখন আমাদের 8th ফেজ কাউন্সেলিং বলা হয়, আমাদের কিছু ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল। সেটা এক অর্থে অবশ্যই নিয়ম বহির্ভূত, কারণ পোস্ট এক্সপায়ারি, কিন্তু স্ট্রিক্টলি অন মেরিট। এবং এইটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরবর্তীকালে অনেকে মামলাও করেন যে আমরা এসএমএসে ডাকা হয়েছে, আমরা এসএমএস পাইনি, আসতে পারিনি, ইনফরমেশন পাইনি, যেহেতু ওয়েবসাইট নোটিফিকেশন ছিল না। এটা পরবর্তীকালে বেশ কয়েকজন মামলা করে। তার মধ্যে একটি মামলা মানে দুটি মামলা এই সদ্য 2023 আগস্ট মাসে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এটা একটা সমাধান হয়। অর্থাৎ মাননীয় বিচারপতি মেনে নেন যে স্ট্রিক্টলি অন মেরিট ঠিক আছে পোস্ট এক্সপায়ারি, বাট স্ট্রিক্টলি অন মেরিট তারা হয়তো আগেই পেতে পারত, যে কোনো কারণেই হোক পায়নি। কিন্তু যেহেতু মেরিট কম্প্রোমাইজ করা হয়নি, আমরা সেই বিস্তারিত তালিকা তুলে দিই যে কতজনকে ডাকা হয়েছিল এবং তাদের যে কোনো মেরিটে কোনো র্যাঙ্ক জাম্পিং বা কোনো ইস্যু ছিল না, এটা আমরা জানিয়ে দিই। এটা ডাকা হয়েছিল 184 জন, নিতে এসেছিলেন 127 জন, 2 জন আরও চাকরি পেয়েছেন। নামগুলো আমি বলছি না, নাম বলাটা প্রেস কনফারেন্সে সমীচীন নয়, আপনারা খোঁজ নিয়েই জানতে পারবেন। আগস্ট মাসে মানে আদালতের নির্দেশেই ওই ইস্যুতেই চাকরি পেয়েছেন। কিন্তু আমার মনে হয়েছিল যে এটা মহামান্য আদালতের গোচরে আনা কর্তব্য, কারণ স্ট্রিক্টলি অন মেরিট বাট পোস্ট এক্সপায়ারি, পোস্ট এক্সপায়ারিটা হতে পারে যে তো একটা নিয়ম বহির্ভূত ব্যাপার, সুতরাং এটা জানানো উচিত। এটা 9-10-এর ফলে এইটা আমি আলাদা করে বললাম যে 127 জন, পরবর্তীকালে আরো মামলা করে পেয়েছেন, হয়তো আরো 2-3 জন পেয়েছেন, 27 জন, তারপরে আরো মামলা করে 2-3 জন পেয়েছেন। এই সংখ্যাটা হয়তো 130 হবে। কিন্তু এদের এই 184 জন যাদের ডাকা হয়েছিল প্রত্যেকেরই আমরা নাম দিয়ে দিয়েছি, নাম, রোল নাম্বার ইত্যাদি আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। তা আমরা আমাদের তরফ থেকে এইটুকু করেছি, অর্থাৎ আমাদের চোখে যা পড়েছে, যেগুলো আমি কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি, সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। ফলে সেটা মহামান্য আদালত, অনারেবল কোর্টের প্রেরোগেটিভ, তিনি সন্তুষ্ট হননি অবশ্যই, কারণ যখন অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, যে আরও সহযোগিতা উনি প্রত্যাশা করেছিলেন। আই রেসপেক্ট কোর্টস ভিউ, কিছু বলবার নেই। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে, যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি, সেই কথাটা ঠিক নয়। অর্থাৎ আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম। সুতরাং এটাই আমার বক্তব্য, এর জন্যই প্লিজ মোট সংখ্যাটা আপনারা একটু যোগ করে নিন প্লিজ। আমি তা মোটটা যোগ করে আর এনেছি বলে মনে হয় না। এটা হবে কত, 5300 মতন বোধ হয় হবে, 5000 একটু বেশি। আপনি প্লিজ হ্যাঁ মানে কি ধরুন ওই শেষটা ক্ষেত্রে যেটা বলেছি যে ডিআইদের কাছে চিঠি গেছে এবং মহামান্য আদালতের নির্দেশ কপিটা দিয়ে দিয়েছি। ওর থেকেই তো স্পষ্ট ওরা ডিআইদের কাছ থেকে মানে ইচ্ছা করেই জেনে নেওয়া যায়, আমরা তথ্যগুলো স্পষ্ট দিয়ে দিয়েছি। এরকমই হবে, আপনারা একটু যোগ করে নিন। হ্যাঁ, আমরা দেখুন এই যে আমি শুনি বললাম প্রথমে কোটানকোট অযোগ্য, প্রত্যেকে সমান অযোগ্য নাও হতে পারেন। আমরা বিতর্কিত বা ডিসপিউটেড বলতেই পারি। যেমন 3-8-20 কথা বললাম, একটি এজলাসেই মানে মহামান্য কলকাতা হাইকোর্টেই তো একটা বেঞ্চে এদের মধ্যে খুব সম্প্রতি 2 জন চাকরি পেয়েছেন। সুতরাং এদের ব্যাপারটা একরকম, আর যারা কোনো মেধা তালিকায় নেই চাকরি পেয়েছেন তাদেরটা নিশ্চয়ই আরেক রকম। কিন্তু বিতর্কিত